বাংলাদেশের বহুল আলোচিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও ১৯ বছর আগে নির্বাসন দিয়েছিল। তখন রাজ্য সরকারের নেতৃত্বে ছিল বামপন্থীরা। এরও আগে সেই ১৯৯৪ সালে ধর্ম অবমাননার মামলা থেকে জামিন নিয়ে বাংলাদেশ ত্যাগের পর কেটে গেছে ৩০ বছর। রাজা আসে রাজা যায়, কিন্তু তসলিমা নাসরিন দেশে ফেরার অনুমতি পান না। পশ্চিমবঙ্গেও একই অভিযোগ, ধর্ম অবমাননা। ২০০৩ সালে বামপন্থী রাজ্য সরকার কলকাতায় তসলিমার বসবাস নিষিদ্ধ করে। এরপর রাজনৈতিক পট পরিবর্তন হলে বামপন্থীদের হাত থেকে ক্ষমতা যায় অসাম্প্রদায়িক আদর্শ প্রচার করা তৃণমূল কংগ্রেসের হাতে। কিন্তু আত্মস্বীকৃত অসাম্প্রদায়িক সেকুলার লেখিকা তসলিমা নাসরিনকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দেননি কলকাতায় ফেরার অনুমতি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কঠোর হিন্দুত্ববাদী দল বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরপরই ১৯ বছর পর নির্বাসনে থাকা তসলিমা ফিরে এলেন কলকাতায়। প্রগতিশীল, সেকুলার, নারীবাদী এই লেখিকাকে প্রত্যাবর্তনের অনুমতি দিল ধর্মভিত্তিক প্রতিক্রিয়াশীল একটি সরকার। ধর্মভিত্তিক রাজনীতি করা দল মাত্রই প্রগতিশীল, সেকুলার, নাস্তিক্যবাদ বিরোধী। তাহলে তসলিমাকে কেন ফিরিয়ে আনলো বিজেপি? কেনই বা দেখাচ্ছে এত অভূতপূর্ব সম্মান? অনেকেই বলেন তসলিমা আসলে হিন্দুত্ববাদী বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির ট্রাম্প কার্ড। ১৯৯১ থেকে ১৯৯৬ সালের বাংলাদেশ দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের পর মাত্রই স্বৈরাচার মুক্ত হয়েছে। সরকার গঠন করেছে বিএনপি জামায়াত জোট। স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে মানুষ স্বপ্ন দেখছিল নতুন করে দেশ পুনর্নির্মাণের। কিন্তু দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, অনিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা ব্যবস্থা, সাম্প্রদায়িকতার পুনরুত্থান, সংখ্যালঘু নির্যাতন ও উগ্রবাদী কার্যক্রম ছিল আলোচনার কেন্দ্রে। চতুর্পাশে বাড়ছিল ভারত বিরোধিতা। এমনকি বাংলাদেশি লেখক ও বুদ্ধিজীবীরাও সাংস্কৃতিক অঙ্গনে ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করে লিপ্ত হচ্ছিল এক ধরনের শীতল যুদ্ধে। তসলিমা নাসরিনের বিতর্কিত উপন্যাস লজ্জা বাংলাদেশে নিষিদ্ধ হবার পর থেকেই ভারতের রাজনীতিতে তার গুরুত্ব বাড়তে থাকে। কেননা এপারে সংখ্যালঘু নির্যাতন মানেই ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির জাগরণ। দেশত্যাগের পর তসলিমা প্রথমে সুইডেন, এরপর ফিরে আসেন কলকাতা। লজ্জা নিষিদ্ধ হওয়া এবং তার নির্বাসনে যাওয়ার ঘটনাবহুল সময়ে বিজেপি ঘনিষ্ঠ এবিপি গ্রুপ, আনন্দবাজার প্রকাশনা সংস্থা যৌথভাবে বাংলা একাডেমিকে আনন্দ পুরস্কার প্রদানের জন্য মনোনীত করে। কিন্তু বাংলাদেশি বুদ্ধিজীবীদের প্রতিবাদের পর বাংলা একাডেমির কার্যনির্বাহী কমিটি পুরস্কার প্রত্যাখ্যান করে এবং ঘটনাটিকে অপমানজনক হিসেবে দেখে। তাদের যুক্তি ছিল, বাংলা একাডেমি একটি রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যার ঐতিহাসিক ভিত্তি বাংলাদেশের ভাষা আন্দোলন ও জাতীয়তাবাদের সাথে মিশে আছে। একটি ভিন্ন দেশের বেসরকারি বাণিজ্যিক কর্পোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো রাষ্ট্রীয় বা জাতীয় প্রতিষ্ঠানের পুরস্কার গ্রহণ সার্বভৌম মর্যাদার সাথে সাংঘর্ষিক। প্রত্যাখ্যাত হয়ে বিজেপি ঘনিষ্ঠ এবং গদি মিডিয়া খ্যাত আনন্দবাজার গোষ্ঠী একটি রাজনৈতিক কৌশল অবলম্বন করে। বাংলা একাডেমির পরিবর্তে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে আনন্দ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের প্রচারণায় ভারত সহ ইউরোপের বিভিন্ন দেশে গুরুত্ব তৈরি হয় তসলিমা নাসরিনের। তার বিশ্বব্যাপী ভাবমূর্তি তৈরি হয় সাম্প্রতিক একটি দেশের অসাম্প্রদায়িক নারীবাদী একজনের নিপীড়িত লেখিকা হিসেবে, যিনি রাষ্ট্রীয় নিপীড়নের শিকার। ভারতীয়রা তাকে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু নিপীড়ন বিরোধী সাহসী চরিত্র হিসেবে গ্রহণ করে। বাংলাদেশে নিষিদ্ধ লজ্জা খুব অল্প সময়েই সমগ্র ভারতে ৫০ লক্ষ কপি বিক্রি হয়। অনন্য রেকর্ডে যুক্ত হয় তসলিমার নাম। কিন্তু ওই যে কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে,
ধর্ম অবমাননার অভিযোগে 2003 সালে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও তার বসবাসের অনুমতি বাতিল করে। এখন প্রশ্ন জাগে, তসলিমা নাসরিন কি আসলেই নারীবাদী, সাম্প্রদায়িকতা বিরোধী, প্রগতিশীল লেখিকা, নাকি বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার জন্য বিজেপির একটি প্রজেক্ট হিসেবেই কাজ করেছেন? কেননা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটলেই ভারতে গুরুত্ব বাড়ে হিন্দুত্ববাদী রাজনীতির। এপারে যে বই নিষিদ্ধ হয়, ওপারে সেটি হয় বেস্ট সেলার। অথচ বহুল আলোচিত এই লেখিকার সাহিত্যমান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমনকি তার প্রথম স্বামী কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তসলিমার লেখনী সম্পর্কে বলেছিলেন অগভীর ছুঁয়ে যাওয়া। বাংলাদেশের রাজনীতি এবং সাহিত্যাঙ্গনের বহু প্রতিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য দিয়ে দৃষ্টি আকর্ষণ করা তসলিমা নাসরিনের সাথে এনসিপির সবচেয়ে বেশি মিডিয়া কাভারেজ পাওয়া নাসিরউদ্দিন পাটোয়ারির তুলনা করছেন কেউ কেউ। তিনিও প্রতিষ্ঠিত ব্যক্তিদের বিরুদ্ধে নানান বিতর্কিত বক্তব্য দিয়ে মিডিয়ার কেন্দ্রে থাকেন। সম্প্রতি সিলেটের একাধিক অঞ্চলে তিনি ধারাবাহিক হামলার শিকার হয়েছেন। এসব হামলার নেতৃত্ব দিয়েছে ক্ষমতাসীন বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদলের স্থানীয় নেতাকর্মীরা। তসলিমার বই নিষিদ্ধ এবং দেশত্যাগের সময়েও ক্ষমতাসীন ছিল বিএনপি। কি আশ্চর্য সমাপতন! যাই হোক, নাসরিন আর নাসিরউদ্দিনের সেই ঐতিহাসিক যোগসূত্র খুঁজতে যাব না। অগভীর ছুঁয়ে যাওয়া, আনাড়ি কাব্য এবং প্রোপাগান্ডা নির্ভর আত্মজীবনীয় উপন্যাস রচনা করে খ্যাতি পাওয়া তসলিমা নাসরিন তার অকাল প্রয়াত স্বামী রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে উদ্দেশ্য করে দুধরাজ কবি শিরোনামে লিখেছিলেন, তার চেয়ে কুকুর পোষা ভালো, ধূর্ত যে শেয়াল সেও পোষ মানে, দুধ কলা দিয়ে আদরে আহ্লাদে এক কবিকে পুষেছি এতকাল, আমাকে ছোবল মেরে দেখো সেই কবি আজ কিভাবে পালায়। প্রতিক্রিয়ায় রুদ্র লিখলেন, তুমি বরং কুকুর পোষো, প্রভু ভক্ত খুনসুটিতে কাটবে তোমার নিবিড় সময়, তোমার জন্য বিড়ালি ঠিক, বরং তুমি বিড়ালি পোষো, খাঁটি জিনিস চিনতে তোমার ভুল হয়ে যায়, খুঁজে এবার পেয়েছো ঠিক দিক ঠিকানা। তসলিমা নাসরিন মৃত স্বামীর পরামর্শ গ্রহণ করে কতগুলো কুকুর পুষেছেন সে তথ্য জানা না থাকলেও তিনি যে বিজেপির পোষ মেনে প্রভু ভক্তি দেখিয়েছেন, মোদির হিন্দুত্ববাদের পক্ষে সমর্থন যোগানো বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড দেখলেই সে কথা বলা যায়। দর্শক, প্রায় 2 দশক পর পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিনের প্রত্যাবর্তন এবং বিজেপি সরকার ঘনিষ্ঠ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের তসলিমাকে স্বাগত জানিয়ে গুরুত্ব দিয়ে আনুষ্ঠানিক সম্মান প্রদর্শনের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশেও কি ভবিষ্যতে কোনো রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা আছে, যার মধ্য দিয়ে নিজ দেশ, নিজ জন্মভূমিতে ফেরার অনুমতি পাবেন বিদেশপ্রিয় এই লেখিকা? দ্য ভয়েস 24-এর ফেসবুক পেজের কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের আয়োজনে।